নমস্কার বন্ধুরা, আজকের পাঠশালায় আপনাদের স্বাগত। আজকে আবার নিয়ে এসেছি আমাদের আগের দিনের যে সমাস, সেই সমাসের বাকি পর্যায়টুকু নিয়ে। আজকে আমরা যে সমাসটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি, ব্রীহি কথাটার অর্থ হচ্ছে ধান। বহুব্রীহি কথাটার অর্থ হচ্ছে বহু ধান আছে যার, তাকেই বলা হয় বহুব্রীহি। এই বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদ মিলিত হয়ে পূর্বপদ ও পরপদ কোনোটিরই অর্থই প্রকাশ না পেয়ে নতুন একটি অর্থ প্রকাশ পায়। এই যে বহুব্রীহি বললাম, বহু ধান আছে যার, এটাই একটা বহুব্রীহি সমাসের কিন্তু উদাহরণ। এইটা বহু ধান আছে যার, এভাবেই বহুব্রীহি সমাসে যে ব্যাস বাক্য নির্ণয় করা হয়, সেই ব্যাস বাক্য নির্ণয় করার সময় এই যার কথাটা কিন্তু ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এবার এই বহুব্রীহি সমাস কয় প্রকার, কি কি? অনেক রকমের আছে। তার মধ্যে যেটা প্রথম রয়েছে সমানাধিকরণ বহুব্রীহি। সেটা কি? ধরো বলা হলো বিনা পানি, আমি এটাকে ভাঙবো কি করে? বিনা পানিতে যায়, বিনা পানিতে যায়। দেখো সেই যার কথাটা চলে এসছে। এবার বিনা রয়েছে, পানি রয়েছে, পূর্বপদ হচ্ছে বিনা, পরপদ হচ্ছে পানি। কিন্তু যখন আমরা সমাসবদ্ধ পদ পাচ্ছি বিনা পানি, সেখানে কিন্তু বিনার অর্থ প্রাধান্য পাচ্ছে না, পানির অর্থ প্রাধান্য পাচ্ছে না, পুরোপুরি একটা নতুন অর্থ প্রকাশ করছে। তার জন্য এটা হয়ে গেল বহুব্রীহি সমাস। দ্বিতীয় হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মধ্যপদলোপী, এটা আমি আগেও বলেছিলাম কর্মধারয় সমাসের ক্ষেত্রে মাঝখানের পদটা লোপ পেয়ে যাবে, তখন সেটাকে বলা হয় মধ্যপদলোপী। তাহলে যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের মধ্যস্থিত পদ লোপ পায় এবং সমাসবদ্ধ পদ বিভক্তি শূন্য হয়, তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। কেমন? এই ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, এর নির্ণয়ের কিন্তু এক একটা ব্যাস বাক্য এক এক রকম হয়, অর্থ অনুযায়ী ব্যাস বাক্য নির্ণীত হয়। স্বরসজ্জা, স্বরনির্মিত সজ্জা, এখানে কিন্তু যার কিন্তু হবে না। কমলাক্ষ, কমলের ন্যায় সুন্দর অক্ষী যার। আবার শতাব্দী, শত অব্দের সমাহার। এক্ষেত্রে এক একটি ব্যাস বাক্য এক এক রকম ভাবে নির্মিত হয় মধ্যপদলোপীর ক্ষেত্রে। দ্বিতীয় যে রয়েছে সেটাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি কি? যে বহুব্রীহি সমাসে একই উপকরণ নিয়ে পরস্পরের মধ্যে একই জাত ক্রিয়ার অনুষ্ঠান বোঝায় একই পদের পুনরুক্তির ব্যবহার হয়, তাকে বলে ব্যতিহার বহুব্রীহি। একটা কথাই বারবার বা দুবার ব্যবহৃত হবে, তাকে বলা হবে, সেই বহুব্রীহি সমাসে হবে ব্যতিহার বহুব্রীহি। কেমন? ধরো লাঠালাঠি, লাঠালাঠি, তাই লাঠালাঠি যদি আমি সমাস করি তখন হবে কি? তখন সমাস হবে লাঠিতে
লাঠিতে যে লড়াই। আবার বলা হলো গলাগলি, গলায় গলায় মিল। কোলাকুলি, কোলে কোলে যে মিল। কানাকানি, কানে কানে যে কথা। এরপরে আসবে সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে সহিত বাচক, সহিত বাচক তুলনার্থক শব্দ ব্যবহৃত হয় ও পূর্বপদটি সাধারণত বিশেষণ হয় তাকে সহার্থক বহুব্রীহি বলে। কেমন? ধরো বলা হলো সস্ত্রীক, সসম্মান, সশিষ্য, অর্থাৎ প্রথমে স থাকবেই। সস্ত্রীক কি হবে? স্ত্রীর সহিত বর্তমান। সসম্মান, সম্মানের সহিত বর্তমান। সশিষ্য, শিষ্যের সহিত বর্তমান। এটা হলো সহার্থক বহুব্রীহি। তারপরেরটা হচ্ছে না বহুব্রীহি। না বহুব্রীহি কি? আমরা এর আগে না তৎপুরুষ সমাস পড়েছি। না তৎপুরুষ সমাস আর না বহুব্রীহি সমাস প্রায় একই রকম। যে শব্দগুলো দিয়ে ধরো অ, নি, বে, কর, এগুলো দিয়ে না কথাটা বোঝায়, সেই শব্দগুলোই এখানেও পাওয়া যাবে। কিন্তু কিভাবে বুঝবো তৎপুরুষ সমাস কোনটা আর বহুব্রীহি সমাস কোনটা? এটা হচ্ছে ব্যাস বাক্য আমি যেভাবে নির্ণয় করব সেইভাবে সেই রকম সমাস হবে। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ধরো অজানা বললাম, তখন বলতাম নয় জানা। কিন্তু বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কিন্তু এই নয় জানাতে শেষ করলে কিন্তু ওটা বহুব্রীহি সমাস হবে না। এর ব্যাস বাক্য একটু অন্য রকম হবে। ধরো যদি বলি আমি অজানা, ধরো বললাম অনাদি, তাহলে নেই, আদি, যায়, এটা হয়ে গেল না বহুব্রীহি সমাস। আমি যদি এটা তৎপুরুষে নিতাম তখন আমি বলতাম কিন্তু নয় আদি, তাহলে সেটা হয়ে যেত না তৎপুরুষ সমাস। যখন আমি বলবো নেই, আদি, যার, সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে বহুব্রীহি সমাসে। নিরক্ষর, নেই অক্ষর জ্ঞান যার, নেই অক্ষর জ্ঞান যার। নির্বোধ, নেই বোধ যার। তাহলে বহুব্রীহি সমাসে কিন্তু এই যার কথাটা ব্যবহৃত হবে, যেটা তৎপুরুষ সমাসে কিন্তু হবে না। এখানেই না বহুব্রীহি আর না তৎপুরুষ সমাসের মধ্যে পার্থক্য রয়েছে। তারপরে বেশি ভাগটা কি? সংখ্যা বহুব্রীহি। সংখ্যা মানে কি? সংখ্যাবাচক শব্দ হবে, তাহলে যে শব্দটা ব্যবহৃত হবে সেটা সংখ্যাবাচক হতে হবে। এর আগেও আমরা দ্বিগু সমাসে দেখেছি সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতে। আবার এখানে বহুব্রীহি সমাসেও সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হবে, কিন্তু দ্বিগু সমাসে এক সংখ্যাটি কিন্তু ব্যবহৃত হতো না।
কিন্তু বহুব্রীহি সমাসের ক্ষেত্রে এক কিন্তু ব্যবহার করা যাবে এবং এর ব্যাসবাক্য নির্ণয় আর দ্বিগু সমাসের ব্যাসবাক্য নির্ণয়ের মধ্যে তফাৎ রয়েছে। ধরো বললাম পঞ্চানন, তাহলে পঞ্চানন প্রথমে রয়েছে পঞ্চ মানে ৫, তারপরে রয়েছে আনন, তাহলে পঞ্চ সংখ্যা, তাহলে এটা সংখ্যা বহুব্রীহি, তাহলে কি বলবো পঞ্চ আনন যার। এক তারা, ওই যে বললাম এক সংখ্যাটা ব্যবহার করা যায় বহুব্রীহি সমাসে, তাহলে এক তার যার। দশভুজা, তাহলে দশভুজা যার। তাহলে বহুব্রীহি সমাস এখানেই আপাতত শেষ হলো। এরপরে যে আরেকটা সমাস পড়ব সেটাকে বলে নিত্য সমাস। খুব ছোট সমাস, নিত্য সমাস। নিত্য সমাস এটা একটা বিশেষ ধরনের সমাস। এখানে বিভক্তি লোপ পায় না। কিরকম হয়? ধরো বলা হলো যুগান্তর, তখন হয়ে যাবে অন্য যুগ। স্থানান্তর, অন্য স্থান। প্রতিদিন, দিন দিন। জল মাত্র, কেবল জল। যখন মাত্র কথাটা থাকবে তখন সব সময় কেবল কথাটা ব্যবহৃত হবে। যখন অন্তর কথাটা থাকবে তখন প্রথমে অন্য কথাটা ব্যবহৃত হবে। সে যুগান্তর হোক, স্থানান্তর হোক, দেশান্তর হোক, লোকান্তর হোক, গ্রামান্তর হোক, যাই হবে সেটাকে অন্য কথাটা ব্যবহার করা হবে। বোঝা গেল? আরেকটা ছোট সমাস আছে যাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। এই সমাসের ব্যাস বাক্য যেমন একটা বাক্য, তেমনি যখন সমাসবদ্ধ শব্দটা হয় সেটাও প্রায় বাক্যেরই সমান। তার জন্য এটাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। কিরকম? ধরো বলা হলো বসে আঁকো প্রতিযোগিতা। এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, তাহলে দেখো একটা প্রায় বাক্যের সমান। এটার যখন আবার ব্যাস বাক্য নির্ণয় করব তখন বলবো বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়। সব পেয়েছির দেশ, যে দেশে সব পাওয়া যায়। তাহলে বাক্যাশ্রয়ী সমাসের সমাসবদ্ধ পদও কিন্তু একটা বাক্যেরই সমান। তাহলে এখানেই আমরা আজকে সমাস শেষ করলাম। নমস্কার। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।